আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায়। আপনারা জানেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কেমন হবে এই করোনাকালে তা নিয়ে একটি কিন্তু রূপরেখা দিয়েছে, এবং যেখানে বলা হয়েছে যে অনলাইনে ভর্তি পরীক্ষা নয়, ভর্তি পরীক্ষা হবে মূলত সরাসরি ভর্তি পরীক্ষা হবে এবং নম্বরও কমেছে। আমরা যে বিষয়গুলো দেখেছি এবং যেটি আরও বলা হয়েছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগে সরকার থেকে সিদ্ধান্ত হয়েছে যে জেডিসি এবং এসএসসি এই দুটো পরীক্ষার সংক্ষিপ্ত ফলাফলের উপরে ভিত্তি করেই এই ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হবে এবং তারপরেই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা। যেটি বিষয়ে যে মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি কিন্তু আজকে অনলাইন ব্রিফিংয়ে সংবাদ সম্মেলনে বেশ কিছু কথা বলেছেন এবং তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার ব্যাপারে একটি কথা বলেছেন যে সরকারও কিন্তু চাচ্ছে যে সমন্বিত ভর্তি পরীক্ষার যে বিষয়টি সেটি যাতে বাস্তবায়ন হোক, বিশেষ করে এই করোনাকালে কিন্তু তা ভালোই সম্ভব বলে তিনি মনে করছেন। আরেকটি বিষয় আপনারা নিশ্চয়ই জানেন যে এই আজকে শিক্ষামন্ত্রী দীপুমণি যে বিষয়টি বলেছেন যে মাধ্যমিকে এবার বার্ষিক পরীক্ষা হচ্ছে না, তবে 30 কার্যদিবসের মধ্যে অ্যাসাইনমেন্ট ভিত্তিক কিছু মূল্যায়ন করা হবে। তবে এই অ্যাসাইনমেন্টের উপরে ভিত্তি করে প্রমোশন হবে না, অর্থাৎ সবাই প্রমোশন পাবেন, তবে অ্যাসাইনমেন্ট প্রমোশনের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না এবং মফস্বলের শিক্ষার্থীরা তারা ওয়েবসাইট থেকে, স্কুল থেকে অথবা অনলাইন থেকে অথবা পার্শ্ববর্তী স্কুল থেকেও কিন্তু তারা এই অ্যাসাইনমেন্টগুলো নিতে পারবেন। সার্বিকভাবে আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রা সাজিয়েছি। আমরা শিরোনাম রেখেছি পরীক্ষা হবে, পরীক্ষা হবে না, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা এবার হচ্ছে সেই বিষয়টিও আমরা আমাদের আলোচনায় আনতে চাই এবং মাধ্যমিকে যে এবার বার্ষিক পরীক্ষা হবে না সেই বিষয়ে আসলে কেমন হলো এই সিদ্ধান্তগুলো। আমরা এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে যারা সংযুক্ত আছেন চলুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ সামাদ, স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন সাবেক সচিব এনআই খান, স্যার আপনাকেও স্বাগত জানাচ্ছি। আছেন ব্র্যাক ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, স্যার কায়কোবাদ স্যার আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আছেন ঢাকা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক নেহাল আহমেদ, স্যার আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আমাদের এই আলোচনা শুরু করব, তবে তার আগে আজকে ডাক্তার দীপুমণির যে সংবাদ সম্মেলন হয়েছে এ নিয়ে অনেক কথা কিন্তু আজকে শিক্ষামন্ত্রী বলেছেন এই সংবাদ সম্মেলন, তার কিছু অংশ নিয়ে, বিশেষ করে প্রধান প্রধান অংশ নিয়ে আমাদের সহকর্মী মফিদুল তপু একটি রিপোর্ট করেছেন। চলুন রিপোর্টটি দেখে আসি। মার্চ মাস থেকেই বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। শীতকালে করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভের শঙ্কা বিশেষজ্ঞদের। এমন পরিস্থিতিতে পিইসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষা বাতিল করেছে সরকার। এরই ধারাবাহিকতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি কেমন হবে তা জানাতেই বুধবার অনলাইন প্রেস ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। মাদ্রাসা শিক্ষা বোর্ড, আমাদের ঢাকা বোর্ডের চেয়ারম্যান মন্ত্রী জানান, সাধারণ সময়ে বিভিন্ন শ্রেণীর জন্য নির্ধারিত সিলেবাস শেষ করার মাধ্যমে শিক্ষার্থীরা যেটুকু জ্ঞান অর্জন করত, করোনা মহামারীতে তাতে ব্যাঘাত ঘটেছে। তাই শিক্ষার্থীদের এই ক্ষতি পুষিয়ে নিতে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে 30 কর্মদিবসের জন্য একটি পাঠ্যসূচি প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। সংক্ষিপ্ত এই পাঠ্যসূচির ভিত্তিতে প্রতি সপ্তাহে একটি করে অ্যাসাইনমেন্ট নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে শিক্ষার্থীদের। প্রতিষ্ঠান প্রধানগণ প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের নিকট পৌঁছানোর ব্যবস্থা করবেন। শিক্ষার্থীরা এই অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে পরবর্তী সপ্তাহের নির্দিষ্ট দিনে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবে এবং পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবে। যেখানে এরকম স্থানান্তরের ঘটনা ঘটেছে সেখানে তারা তাদের নিকটবর্তী যে কোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে যোগাযোগ করে তারা এই সিলেবাস এবং এই অ্যাসাইনমেন্ট সেগুলো সংগ্রহ করতে পারবেন এবং অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে সেই শিক্ষা প্রতিষ্ঠানে তারা দিতে পারবেন। তবে এই মূল্যায়ন প্রক্রিয়া পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। কোনো পরীক্ষা নয়, আমরা এই মূল্যায়নটা যে করছি এই মূল্যায়নটাও যেন কোনো ধরনের চাপ সৃষ্টি না করে। এই মূল্যায়নটি কিন্তু তার পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার দিকে কোনো ধরনের প্রভাব ফেলছে না, কিন্তু এই মূল্যায়নটির মাধ্যমে আমরা পরবর্তী বর্ষে তাদেরকে কোন কোন জায়গায় কোথায় তাদের দুর্বলতা আছে সেগুলোকে আমরা কিভাবে পরবর্তী ক্লাসে
আমরা অ্যাড্রেস করব, কি করে সেগুলোকে যেই দুর্বলতাগুলো আছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য সহযোগিতা করতে পারবো, সেই কাজের জন্য এই মূল্যায়নগুলো ব্যবহৃত হবে। তো আমি আপাতত মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। আমরা সহকর্মী মফিদুল তপুর রিপোর্টটি দেখছিলাম। বিশেষ করে আজকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির যে বিশেষ যে সিদ্ধান্ত মাধ্যমিকের বিশেষ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, সেই বিষয়েই সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে একটু আলোচনা শুরু করতে চাই। প্রথমে একটু জনাব এনাই খান, আপনাকে দিয়ে আসলে একটু শুরু করতে চাই। আজকে এই যে সিদ্ধান্তগুলো এসেছে যে মাধ্যমিকে এবার বার্ষিক পরীক্ষা হচ্ছে না, এবং আরও বেশ কিছু যে বিষয়গুলো উঠে এসেছে, 30 দিনের যেই পাঠ পরিকল্পনা বা সিলেবাস এবং অ্যাসাইনমেন্ট ভিত্তিক যে বিষয়গুলো নেওয়া হয়েছে, কতটুকু বাস্তবসম্মত এবং কতটুকু ফলপ্রসূ এবং ঠিক এই মুহূর্তের জন্য কতটুকু কার্যকরী হবে বলে আপনি মনে করছেন? একটু আনমিউট করে নেবেন। জি। আমার মনে হচ্ছে আমি নিজেই খুব একটা ভালো বুঝেছি বলে মনে হয় না। তার কারণ সারা বছর যেটা পড়ানো হয় সেটা এক মাসের কনডেন্সড করে সেখান থেকে দুর্বলতা বের করা, এখানে সবাই যারা টিচিং ব্যাকগ্রাউন্ডে আছে আমার মনে হয় যে খুব কঠিন। তবে আমার কাছে পরিষ্কার না বিষয়টা এক। আর এর সাথে কোনো প্রমোশনের পরবর্তী ক্লাসের জন্য কোনো কানেক্টিভিটি নাই, সেটা একটা বিষয়। তবে যেহেতু একটা ইমার্জেন্সি মুহূর্ত, এই সময় যেহেতু ক্লাস হয়নি, সুতরাং উঠিয়ে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প এখানে আছে বলে আমার মনে হয় না। তবে এটা যেটা দরকার এটার চেয়ে সেটা হচ্ছে কন্টিনিউয়াস একটা এফার্ট। সেটা হচ্ছে অনলাইনে যেখানে সুযোগ আছে, যেখানে অনলাইনে সুযোগ নেই সেখানে অফলাইনে, এবং এখানে দুই পদ্ধতিতেই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের সুযোগ। যেটা মন্ত্রী মহোদয় বলেছেন যে অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দেওয়া এবং সেটা অ্যাসাইনমেন্টটা তারা লিখলো তারপরে পাঠিয়ে দিল, এইটা আসলে সব করোনা ভাইরাসের সময়ও এটা বাড়িতে বসে থাকা অবস্থায় করা সম্ভব। বাড়িতে যে কিছুই লেখাপড়া করা সম্ভব না, কিংবা টিচাররা যে অনলাইনে করতে পারবেন না, তার কারণ আমাদের যে শহরগুলো আছে এবং গ্রোথ সেন্টারগুলো আছে সেসব জায়গায় নেটের কোনো অসুবিধা নাই। নেটের অসুবিধা হচ্ছে একেবারে প্রত্যন্ত অঞ্চলে। কিন্তু সেখানেও আমি এর আগে অনেকবার বলেছি, অনেকগুলো বিকল্প পদ্ধতি আছে, ইউটিউব চ্যানেল করে সেখানে পাঠিয়ে দেওয়া, পৌঁছে দেওয়া, এবং সেখান থেকে ওই ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র বা অন্য জায়গা থেকে সেটা ডাউনলোড করে অফলাইনে সেটা দেখা সম্ভব। ইচ্ছা করলে উপায় হয়, একটা কথা আছে, সেটা সম্ভব। কিন্তু এক্স্যাক্টলি আমি মনে হচ্ছে আমি সব বিষয়গুলো এটা বুঝতে, মানে কিভাবে এর সাথে কানেক্টিভিটি হবে সেটা আমার বুঝতে একটু অসুবিধা হয়েছে। আচ্ছা, কানেক্টিভিটির ব্যাপারে আমি যদি একটু, যতটুকু আমরা জানি যে জনাব এনাই খান, সেটা হচ্ছে যে আজকে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে যারা দুঃখিত, যারা মফস্বলের শিক্ষার্থী তারা বেশ কিছু উপায়ে আসলে তারা শিখবে। বিশেষ করে শিক্ষামন্ত্রী বলেছেন যে ওয়েবসাইট থেকে তারা অ্যাসাইনমেন্ট নিতে পারে, অথবা অনলাইনে যদি অ্যাক্সেস থাকে তাহলে সেখান থেকেও নিতে পারে। ইমেইল একটি দেয়া হবে, সে বিষয়ে তিনি বলেছেন। এবং তিনি এটাও বলেছেন যে যারা, অপর একটি প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে যারা স্থানান্তরিত শিক্ষার্থী, অর্থাৎ যেই জায়গার শিক্ষার্থী যদি করোনাকালের সময় অন্য জায়গায় যান, তাহলে সেই শিক্ষার্থী পার্শ্ববর্তী স্কুলের থেকেও সাহায্য নিয়ে এই অ্যাসাইনমেন্ট তিনি করতে পারবেন। এই সুযোগ সুবিধাগুলো রাখা হয়েছে। আপনি কি মনে করেন জনাব এনাই খান যে এর চেয়েও ভালো কোনো আইডিয়া ঠিক এই মুহূর্তে বা ভালো কোনো উপায় আসলে ছিল? অ্যাসাইনমেন্টে তো কোনো অসুবিধা আছে আমার মনে হয় না। এর চেয়ে ভালো হচ্ছে যে পরীক্ষা হলো কি হলো না সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কি শিখলো কি শিখলো না, এবং সেটার জন্য ক্লাসগুলো অনলাইনে অফলাইনে চালিয়ে দেওয়া, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সারা বছর যদি ক্লাস না হয় তারপর একটা পরীক্ষার ব্যবস্থা করা কনডেন্স সিলেবাসে, সেটারও কোনো আমার কাছে বা মূল্যায়ন সেটাও খুব একটা ফলপ্রসূ বলে আমার কাছে মনে হয় না। তবে প্রশাসনে থাকলে জনমতের কথা চিন্তা করতে হয়, মানুষের কথা ভাবতে হয়, মানুষের কথা ভেবে অনেক সময় তাদের পারসেপশন অনুযায়ী চলতে হয়, এটা স্বাভাবিক। এটা আমরাই যে বলি তা না, আমরাও যে ফিল করি তা না, এটা কৌটিল্যের অর্থশাস্ত্রে ছাড়াও আরো অন্য জায়গায় আমরা দেখি যে এটা আছে অনেক আগের থেকেই, বহু বছর, আজ থেকে 2000 বছর আগের কথা, তো সেখান থেকেও এটা আছে।
জি, ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই ডক্টর মোহাম্মদ সামাদ। স্যার, আপনার কাছে যে বিষয়টি একটু জানতে চাই, যে প্রথমে একটু এই বিষয়টি নিয়েই আমরা একটু আলোচনা শুরু করি, তারপর বিশেষ করে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিশেষ করে অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু অনেক ধরনের প্রশ্ন বা অনেক বিষয় কিন্তু আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে। প্রথমে একটু মাধ্যমিকের বিষয়টা নিয়েই আসলে আমরা একটু আলোচনা শুরু করতে চাই। ডক্টর মোহাম্মদ সামাদ, স্যার, আপনি আসলে এই যে আজকে সরকারের পক্ষ থেকে মাধ্যমিকে যে এবার কোনো বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না এবং আরো যে অন্যান্য সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, কিভাবে দেখছেন বিষয়গুলোকে? ধন্যবাদ। আসলে এখানে যারা উপস্থিত রয়েছেন, প্রফেসর কাইকুবাদ, জনাব এনাই খান এবং প্রফেসর নেহাল আহমেদ, আমরা পরস্পর খুবই ঘনিষ্ঠ পরিচিত, আমাদের একই রকমের মত হবে। তবে আমি অ্যাসাইনমেন্টের ব্যাপারে আমি একটু আমার চিন্তা হয়েছে। যেমন প্রফেসর আমাদের এনআই খান সাহেব বললেন যে ওনার যেমন একটু মানে বুঝাটা এখনো সঠিকভাবে হয়নি। আমারও কিন্তু একই কথা। প্রথম কথাটা এই যে অ্যাসাইনমেন্ট নিয়ে যে দিবে, আমি একটু বলবো, আমি একটা ইউনিভার্সিটিতে 2 বার পড়িয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে কিন্তু অ্যাসাইনমেন্ট একটা ক্লাস হলো না, একটা অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা কি? একটা সিনেমা দেখানো হলো রিলেভেন্ট, আমার তো সোশ্যাল ওয়ার্ক, দেখানো হলে পরের সপ্তাহে একটা সারমর্ম বা কয়েক পৃষ্ঠা লিখে ছেলে মেয়েরা জমা দেয়। এটা একটা অ্যাসাইনমেন্ট। তারপরে আরেকটা হলো যে অ্যাসাইনমেন্ট এমনি তো যে কোনো বিষয়ের উপরে দিতে পারি আমরা। সমস্যা হলো আমার ক্লাসে 14 জন ছেলে মেয়ে ছিল তখন, আমি যখন প্রথমবার পড়াই। 14টা অ্যাসাইনমেন্ট 14 রকম ছিল। সেটা আমার সবচেয়ে আমার কাছে মানে গুরুত্বপূর্ণ মনে হয়। 14টা অ্যাসাইনমেন্ট 14 রকম, অর্থাৎ তাদের উপস্থাপনা, শুরু শেষ, উপসংহার সব মিলিয়ে আলাদা। এবং এই 14টা আমার দেখে তারপর কমেন্ট করতে হয়েছে তার উপর, এবং এটা ফেরত দিতে হয়েছে এখানে। এবং টিচারের মূল্যায়ন হয় ছেলে মেয়েরা করে, খামে ভরে দিয়ে দেয় কেমন টিচার উনি ছিলেন, সেটা আমি বলবো না। কিন্তু এই যে অ্যাসাইনমেন্ট, আমাদের দেশে অ্যাসাইনমেন্টের যে সমস্যাটা, সেটা হলো এই ইউনিভার্সিটির কথা আমি বলছি, এবং টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি স্পষ্ট কথা বলাই পছন্দ করি। জি, সেটা হলো যে 4-5 জন 6 জন লিখে অ্যাসাইনমেন্টটা তৈরি করে কয়েকজন, আর এটা অনেক ছেলে মেয়ে দেখা গেল ওইটা দেখে এদিক ওদিক করে জমা দেয়। এখন এই অ্যাসাইনমেন্টের ধরনটা বিশেষজ্ঞরা কিভাবে নির্বাচন করেছেন, কিভাবে অ্যাসাইনমেন্ট দিবে, কি অ্যাসাইনমেন্ট দিবে, সেটা বিষয়ে কিন্তু আমরা পরিষ্কার না। কিন্তু এই যদি আমি অটো প্রমোশনই দিয়ে দিই, তাহলে অ্যাসাইনমেন্ট দিয়ে এটা কি একটা মানে পার্থক্য হবে বা পরের রেজাল্টে কি হবে, এটা আমি ভালো বুঝি নাই। তবে যেটা বললেন কৌটিল্যের কথা বা চাণক্যের কথা, আমরা যাই বলি না কেন, বঙ্গবন্ধুর কথাই যদি বলি, রাজনৈতিক নেতৃত্ব, আনিস স্যারের একটা কথা আছে, রাজনৈতিক নেতৃত্বের এটা কিন্তু বিশেষ পরিস্থিতি। সেখানে জনগণের যে দুঃসহ অবস্থা, একটা বৈরী পরিবেশ, এবং মানুষ মারা যাচ্ছে, আমরা পরিবারের সাথে দেখা করতে পারছি না, ছেলে মেয়েদের সাথে যোগাযোগ নাই, আত্মীয় স্বজনের সাথে নাই। সেইটা একটা দুঃসহ পরিবেশের মধ্যে ছেলে মেয়েরা যাতে একটু বই পুস্তক কাটাকাটি করে একটা লেখা তৈরি করে একটা বিষয় দিলে, এবং রেফারেন্স লেখা শিখে নাই, এই স্কুল লেভেলে কিছুই শিখে নাই, সুতরাং তারা একটা রচনা লিখবে এবং সেটাও লেখা হোক, তাদের ভিতরে শিক্ষার চর্চাটা থাকুক। অ্যাসাইনমেন্টের একটা কনসেপ্টটা কি, সেটা কিন্তু একটা ব্যাখ্যা করার দরকার আছে। সেটা ব্যাখ্যা না করলে সেটা মানে আমাদের মন্তব্য করা কঠিন। কিন্তু অটো প্রমোশন যখন আমরা দিবই, তখন এটা না দেওয়ার কোনো কারণ নাই, বা না দিলেও চলছে না। এখন আমাদের সময়, আমাদের পরে আর কি, যারা 76-77-এ এইচএসসি পাস করে, তাদের কিন্তু একসাথে ভর্তি করানো হয়েছে, অটো প্রমোশন দেওয়া হয়নি। এইবার করোনার কারণে অটো প্রমোশন দেওয়া হচ্ছে, এবং সেটা অটো প্রমোশন দেওয়াতে সকলেই পাস করে যাচ্ছে। এবারও সকলেই পাস করবে। এবং সেই জায়গাটার মধ্যে অ্যাসাইনমেন্টের ধরন সম্পর্কে আমরা না জানলে, যেমন আমি বললাম যে সিনেমা জায়গায় একটা টপিক দিয়ে দেয়, এবং 14 জনের অ্যাসাইনমেন্ট 14 রকম। আমাদের এখানে অ্যাসাইনমেন্ট গুলো রিপিটেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে বিশ্ববিদ্যালয়ে, স্কুল থেকে যদি আনে সেটা। আর এই বিষয়টা আমার এরকমই মনে হয়েছে। আমি জানি না কিভাবে তারা নির্ধারণ করবেন এর মান, এবং কিভাবে এটার পার্থক্য বা আলাদা আলাদা করে একটা তাদের গ্রেডিংটা করবেন পরবর্তীকালে,
সেটা জানলে আমি আরো হয়তো বলতে জি পারতাম। আমার স্যার, এই অ্যাসাইনমেন্ট বা এটা জি স্যার, কিন্তু স্যার পাস করায় দেওয়ার জন্য জি স্যার, স্যার আবারও আসবো আপনার কাছে। জি স্যার, স্যার আবারও আসবো আপনার কাছে। একটু ডক্টর মোহাম্মদ কায়কোবাদ স্যার আপনার কাছে একটু আসতে চাই। স্যার আপনি এই আজকে মাধ্যমিক নিয়ে যে সিদ্ধান্তগুলো এসেছে কিভাবে দেখছেন স্যার এই সিদ্ধান্তগুলোকে? এই সিদ্ধান্ত তো এটা তো একটা বৈরী পরিবেশ, একটা বিপরীত সময়ের মধ্যে আমরা বসবাস করছি। এটা স্বাভাবিক সময় না। সেই স্বাভাবিক সময়ে রাজনৈতিক নেতাদের কাজ হচ্ছে আর ইসলামের কথা বা বিভিন্ন পরিষদের কথা একটা আদর্শকে সামনে নিয়ে সেই আদর্শকে জনগণের মধ্যে সেটা সঞ্চারিত করে সেই দিকে বঙ্গবন্ধু যেমন আমাদের দীর্ঘ সময় সংগ্রাম করে আমাদের স্বাধীনতার দিকে অসাম্প্রদায়িক একটা চেতনার দিকে একটা নতুন দেশ প্রতিষ্ঠার জন্য তিনি কিন্তু মানুষকে মোটিভেট করে নিয়ে গেছেন। সুতরাং অনেক সময় দেখা যায় জনসমাজ কি চায় সেটার উপর সেই বিষয়ে স্যার, জি স্যার, পারসেপশনটা নিয়ে জনগণ কি চায় সেটাই দেখতে হবে। জি স্যার, স্যার সামাদ স্যার আমি আবারও আসবো আপনার কাছে, একটু কায়কোবাদ স্যারের কাছে একটু যেতে চাই। স্যার কায়কোবাদ স্যার আপনি বিষয়গুলোকে কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি অবশ্য দীর্ঘদিন ধরেই বলে আসছি আমাদের স্কুল কলেজের পড়ালেখার ধারাবাহিকতাটা অব্যাহত রাখা উচিত ছিল। আমাদের ছেলে মেয়েদের এখন অপরন্ত সময় এই যে অ্যাসাইনমেন্টের কথা বলছি এটা আমরা মার্চে বলতে পারতাম, এপ্রিলেও বলতে পারতাম। আমাদের ছাত্ররা পড়ালেখা করতো, ছাত্ররা শুধু স্কুল কলেজে পড়ালেখা করেনি, তারা তো বাসায়ও পড়ালেখা করে। বাসা মানে যেহেতু স্কুল কলেজে হচ্ছে না এখন বাসার পড়ালেখাটা অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং অ্যাসাইনমেন্ট ইত্যাদি ওই সময় এক পড়তে হবে, তারপরে সপ্তাহে চ্যাপ্টার 2 পড়তে হবে, তাহলে আমরা ছাত্রদের পুরো সময়টাকে ব্যবহার করতে পারতাম। এই অক্টোবরে এসে এই কথাটা বলা মানে একটু বেশি দেরি হয়ে গেল। আমরা পুরো সময়টা ব্যবহার করতে পারতাম, কিন্তু সেটা আমাদের করতে হতো। এটা হলো এক। 2 নম্বর হলো এখন আমরা বলছি যে বিশ্ববিদ্যালয় ভর্তি কিভাবে হবে। আমরা প্রতি বছরই কিন্তু বলে আসছি যে এক সময় আমাদের দেশে 6টি বিশ্ববিদ্যালয় ছিল, তখন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া অসম্ভব কিছু ছিল না। এখন আমাদের দেশে 150-রও বেশি বিশ্ববিদ্যালয়, অনেক অনেক বিশ্ববিদ্যালয়। সব জায়গায় ছাত্ররা কিন্তু চেষ্টাও করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হতে চায় আর এক জায়গায় হয়তো সে করতে পারে না, কারণ তার সময় ইত্যাদি মেলে না। তো আমরা অনেকদিন ধরে বলে আসছি যে বিশ্ববিদ্যালয় ভর্তি কিভাবে করা যায়, প্রতিটা বিশ্ববিদ্যালয় আলাদাভাবে না করে সমন্বিত কোনো পদ্ধতি আছে কিনা। আমাদের পার্শ্ববর্তী দেশে এটা হয়, আইআইটি গুলোর পরীক্ষা একসঙ্গে হয়, একসঙ্গে হয়। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য ছাত্রদের কিন্তু আগ্রহ প্রচুর, তারাও কিন্তু এখন সেটা করতে পারছে। একইভাবে কৃষি বিশ্ববিদ্যালয় এগিয়ে আসছে, আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসতে হবে। এই যে প্যান্ডেমিকের সময়টা গেল, এই সময়টা কেন আমরা এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করলাম না? আমাদের তো করা উচিত ছিল। এই সময়টা আমরা ক্লাসে পড়াইনি, আমরা হয়তো প্রস্তুতি নেইনি। আমাদের এই কাজগুলো করা উচিত ছিল। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সমাজের স্বার্থে আমাদের এই কাজটা করা দরকার। আমরা জানি যে কোনো নতুন সিস্টেম আমরা যখনই প্রবর্তন করব, কিছু ছাত্র অভিভাবক তারা ডিসঅ্যাডভান্টেজ পাবে, কিছু ছাত্র অ্যাডভান্টেজ পাবে। এটা সবসময় এটা ট্রু। তার মধ্যেও আমাদের দেখতে হবে যে দেশের জন্য, জাতির জন্য কোনটা ভালো। আমাদের শিক্ষা যথাযথভাবে চলছে না। 1000 বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমাদের নাম নাই। আমরা 8ম বৃহত্তম দেশ, 8ম বৃহত্তম দেশ। আমাদের দেশের বিশ্ববিদ্যালয় ওই তালিকায় নাম থাকা উচিত। আমরা খুব ভালো করতে পারছি না। কিভাবে আমরা ভালো করতে পারি? এই যে প্যান্ডেমিক সিচুয়েশন গেল, এখানে ছাত্ররা কিন্তু অনেক পড়ালেখা করতে পারতো, দক্ষতা অর্জন করতে পারতো। আমাদের সেই কর্মসূচি থাকা উচিত ছিল। আনফরচুনেটলি সেটা আমরা রাখতে পারিনি এখনো। এখন আমাদের ভাবতে হবে যে কিভাবে আমরা, অবশ্যই এখন অলরেডি বিলম্ব হয়ে গেছে, প্রতি বছরই বলি এবার সময় নাই, আগামীবার দেখব। এই যে ভর্তি পরীক্ষার ব্যাপারেও সরকারের এগিয়ে আসা উচিত ছিল মার্চ মাসে। আপনারা চিন্তা করেন যে কিভাবে ভর্তি পরীক্ষাটা নেবেন। ভর্তি নিয়ে আমাদের অসন্তুষ্ট আছেই। আমাদের একজন ছাত্র সকল জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারে না। একজন ছাত্র যখন 5-6টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়, আমরা কখনো বলতে পারি না তারা একই সমতলে ভর্তি পরীক্ষা দিচ্ছে। তেমন আমরা যেটা নিশ্চিত করতে চাই, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চায় আমরা যোগ্য ছাত্রদেরকে ভর্তি করব, কিন্তু তাদেরকে সেই পরিবেশ আমরা দিতে পারি। একজন ছাত্র যদি একদিন চিটাগাংয়ে ভর্তি পরীক্ষা দিবে, তারপরের দিনই ঢাকা পরীক্ষা দিবে, অন্য আরেকটি বিষয়, তাহলে তো সে একই সমতলে রইল না। ভর্তি পরীক্ষার সংখ্যা যত বেশি হবে তত অসমতল হবে আর কি। সমতল আমরা তৈরি করতে পারছি না। এ বিষয়ে আমাদেরকে খুব ভালোভাবে ভাবতে হবে। আমার এখানে বিদ্যুৎ চলে যাচ্ছে, সুতরাং আমি আর থাকতে পারবো না। জি, থ্যাংক ইউ।
স্যার আবারও হয়তো আপনার সঙ্গে যুক্ত হতে পারবো যদি বিদ্যুৎ আসে সেই অবস্থায়। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ কায়কোবাদ স্যার, আপনার অনেক সুচিন্তিত এবং মূল্যবান মতামতের জন্য। আমি এই পর্যায়ে একটু অধ্যাপক নেহাল আহমেদ স্যার আপনার কাছে একটু যেতে চাই। স্যার প্রথমেই যে বিষয়টি সেটি হচ্ছে যে মাধ্যমিক নিয়ে যে আজকে সরকারের যে সিদ্ধান্ত, বিশেষ করে যে এবার বার্ষিক পরীক্ষা হচ্ছে না এবং অ্যাসাইনমেন্ট ভিত্তিক, এবং এর আগে জনাব এনাই খান এবং ডক্টর মোহাম্মদ সামাদ কিন্তু বলছিলেন যে আসলে কিভাবে অ্যাসাইনমেন্টটি হবে বা এর প্রসেসটা কি হবে, প্রক্রিয়াটি কি হবে, সেই বিষয়টি কিন্তু অনেকটা স্পষ্ট নয়, এবং অ্যাসাইনমেন্টেরও যে কিছু সমস্যা সেই বিষয়গুলো কিন্তু বলছিলেন ডক্টর মোহাম্মদ সামাদ স্যার। আপনি জনাব অধ্যাপক নেহাল আহমেদ কিভাবে দেখছেন আজকের এই সিদ্ধান্তগুলোকে মাধ্যমিক নিয়ে? ধন্যবাদ এটিএন এবং আমার সাথে আমার শ্রদ্ধেয় যারা আছেন সবাইকে, এবং পাশাপাশি এটিএন এর নিউজের শ্রোতা দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাগুলি বলেছেন, বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে কথাগুলি বলেছেন, এবং পাশাপাশি তাদের অল্প প্রমোশন বলতে আমরা যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে ছেলে, 8 এর ছেলে, 9 এর ছেলে, এদেরকে প্রমোশন না দিয়ে আমাদের কিন্তু পথ নেই। কারণ এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বড় একটা অংশ মনে হয়, বিশেষভাবে আমাদের সবারই চিন্তা করা উচিত যে আমাদের ছেলে মেয়েরা কিন্তু মানসিকভাবে খুব অনেকেই ভেঙে পড়ছে, যেটাকে আমরা বলছি মানসিক স্বাস্থ্য। পড়াশোনা সাথে তারা নেই, তাদের বন্ধু বান্ধবদের সাথে দীর্ঘদিন দেখা হচ্ছে না, এবং তারা যদি এই মুহূর্তে আবার জানে যে তাদের প্রমোশনটা হবে না, তাদের 6 এর ছেলে 6 এ থাকবে, 7 এর ছেলে 7 এ থাকবে, তাহলে কিন্তু তারা মানসিকভাবে আরো ভেঙে পড়বে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্তটা নিয়েছেন, আমি মনে করি এটা নিঃসন্দেহে আমাদের বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত। তাদেরকে মানসিকভাবে অন্তত চাঙ্গা করতে পেরেছেন এই করোনা পরিস্থিতিকালে। কারণ এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে এটা স্বাভাবিক পরিস্থিতি না, এবং আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যে তোমরা প্রমোশন পাবে না, পরীক্ষা দিতে পারছো না, এই অবস্থায় তাদেরকে আর জ্বালাতন করা উচিত না। প্রকৃতি তাদের উপরে যে বিরূপ আচরণ করছে, আমরা কর্তৃপক্ষ হিসেবে তাদের উপরে আর বোধহয় অবিচার করা, মানসিকভাবে আরো যাতনা সৃষ্টি করা, এটা হয়তো আমাদের জন্য উচিত হবে না। সেজন্য আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে সিদ্ধান্তটা নিয়েছেন, আমি মনে করি নিঃসন্দেহে এটা একটা ভালো সিদ্ধান্ত, এবং ছেলেরা মানসিকভাবে এখন অনেকই উৎফুল্লভাবে করতে পারবে। আমি যে কথাটা আবার বারবার বলছি যে আমাদের ছাত্রদের, আমি যেহেতু সরাসরি মাঠের কর্মী, আমি ঢাকা কলেজে অধ্যক্ষ হিসাবে কাজ করছি, এবং আমাদের শ্রদ্ধেয় কায়কোবাদ স্যারও যে কথাটা বললেন যে বাংলাদেশে পড়াশোনা অনেক জায়গায় হয়তো বা থেমে গেছে, কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু পড়াশোনাটা চলে আসছে। আমরা যে অনলাইনের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে ডিজিটাল বাংলাদেশের কথা আমাদের 2008-এ শুনিয়েছিলেন, অনেকে ওই সময় মিটিমিটি এসেছে, অনেকে ওই সময় প্রশ্ন করেছে যে তীর্যকভাবে মন্তব্য করেছে যে কিসের ডিজিটাল বাংলাদেশ। কিন্তু ফলাফলটা কিন্তু আমরা এবার করোনাময় পরিস্থিতিতে দেখলাম যে ডিজিটাল বাংলাদেশের উপস্থিতিটা কি ব্যাপকভাবে আমাদের সমাজে ছড়িয়ে গেছে। হয়তো বা আমরা প্রান্তিক লেভেলে অনেক জায়গায় পৌঁছতে পারছি, কিন্তু সেই উদ্যোগটা যদি সরকারিভাবে আরো ব্যাপকভাবে নেওয়া হয়, আমার বিশ্বাস এই করোনাময় পরিস্থিতিতে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে চালু রাখতে শহরাঞ্চলে অনেকটাই সফল হয়েছে, কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চলে আমরা সফল হতে পারবো। এবং এখন আমরা যে কথাটা বলছি যে অ্যাসাইনমেন্টের কথাটা আছে, যে অ্যাসাইনমেন্টটা আসলে কি রকম হবে, আমার অভিজ্ঞতা যেটা বলি যে আমি 6 এর ছেলেকে নিশ্চয়ই ইউনিভার্সিটি লেভেলের একটা অ্যাসাইনমেন্ট দিব না, ওইটাকে 6 এর ছেলের আমরা অনেকটা হোমওয়ার্কের মতো, যে ঠিক আছে তুমি বাংলাদেশ নিয়ে একটা রচনা লিখো, অথবা বললাম যে তোমার বাসা তুমি গত সপ্তাহে কি করছো, এবং ওদের লেভেলের চিন্তা থাকবে আমরা ছোট ছোট অ্যাসাইনমেন্ট দিতে পারি যেখানে তাদের সৃষ্টিশীলতা থাকবে, এবং সেটা হয়তো আমরা স্কুলে না গিয়ে আমরা অনলাইনের মাধ্যমে হতে পারবো, যেখানে শারীরিকভাবে সম্ভব ছাত্রকে না পাঠিয়ে গার্জেন হয়তো বা পাঠানোর ব্যবস্থা করবে। এবং এটার একটাই মাত্র কারণ আমি মনে করি ছাত্রদের মধ্যে একটু অন্যরকম চিন্তা, নিজস্ব সৃষ্টিশীলতা, সৃজনশীলতা, এইগুলি যাতে তারা কাজে লাগাতে পারে। এটাকে খুব বড় করে দেখার কিছু নেই। একটা 6 এর ছেলে, একটা 7 এর ছেলে বা একটা 9 এর ছেলে, তাদের পর্যায়ে তারা কিছু
লিখতে পারে কিনা, লিখুক না। লিখতে গেলে তারা হয়তো আর দুটা বই করবে, আর দুইজনের সাথে কথা বলবে। ওই যে লিখতে লিখতে ভুল করবে, ভুল করতে করতে একসময় তাদের মধ্যে নিজস্ব চিন্তা ভাবনা, এই কারণেই আসলে আমার মনে হয় প্রধানমন্ত্রী অ্যাসাইনমেন্টের কথা বলেছেন। এটাকে খুব বিরাট আকারে দেখার কিছু নেই, এবং ছেলেদের উপরে চাপ বা ছেলে মেয়েদের উপরে বিশাল একটা চাপ এভাবে আমি খুব একটা দেখি না। এটা যেহেতু প্রমোশনটা তারা পাবে, মানসিকভাবে তারা জানে, এখন পড়াশোনাটা নিয়ে বা তাদের আশপাশ নিয়ে একটু ভাবুক না, একটু এই ভাবনাগুলি তারা প্রকাশ করবে বিভিন্ন ভাবে। এবং স্কুলের বা কলেজ লেভেলে যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আছে, তারাও তাদের পর্যায়ে চিন্তা ভাবনা করুক না। আমরা বিভিন্ন শাখা প্রশাখা খুলে দিই না, তাদের দিগন্তটা উন্মোচিত হোক, এরকম বিষয়বস্তু আমরা নির্বাচন করে দিই, এক সপ্তাহে লিখক একটা কিছু। এটা নিঃসন্দেহে আমার মনে হয় যে ছেলেদেরকে আরো পড়াশোনার কাছাকাছি রাখবে। শুধুমাত্র বই পড়তে হবে, আমাদের টেক্সট বই পড়তে হবে, এর বাইরেও আরো জগৎ আছে, সেই জগতের সাথে হয়তোবা এই অ্যাসাইনমেন্ট গুলি তাদেরকে যুক্ত করতে পারবে বলে আমার বিশ্বাস। এবং সেই জন্য আমি মনে করি এটা একটা নিশ্চিতভাবেই বা নিঃসন্দেহে আমি বলবো একটা ভালো উদ্যোগ। জি, জনাব প্রফেসর নেহাল আহমেদ, আসলে বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠে এসেছে, বিশেষ করে আজকে শিক্ষামন্ত্রী যে বিষয়গুলো বলেছেন, এখানে কিছু কিছু বিষয় কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আসলে কি হবে, তারা তো নবম শ্রেণীতে যাবে, ঠিক আছে ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা সহজ অ্যাসাইনমেন্ট দিলাম, এবং যদিও শিক্ষামন্ত্রী বলেছেন যে অ্যাসাইনমেন্ট আসলে প্রমোশনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, এবং এই অ্যাসাইনমেন্ট থেকে মূলত শিক্ষার্থীদের কোথায় কোথায় দুর্বলতা তা পরবর্তী শিক্ষা বর্ষে তা পুষিয়ে নেওয়ার জন্য বা সেই অনুযায়ী আসলে শিক্ষাবর্ষ বা লেসন প্ল্যান বা সিলেবাস তৈরি করার জন্যই তা কাজে লাগবে, যে বিষয়টি আসলে মাননীয় শিক্ষামন্ত্রী আজকে বলেছেন। একটি বিষয় যে সেটি হচ্ছে যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা এবার ক্লাস 9-এ উঠবে, নবম শ্রেণীতে উঠবে, তাদের তো আসলে বিভাগ পরিবর্তন বা আরো অন্যান্য বিষয়গুলো তো তাদেরকে চিন্তা করতে হবে। এগুলো কি আসলে তারা সমস্যায় পড়তে পারে কিনা, প্রফেসর নেহাল আহমেদ? আমরা যারা মাঠ পর্যায়ে আছি, আমি ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দেখেছি যে আমাদের ছেলেদের সম্পর্কে আমাদের কিন্তু একটা মূল্যায়ন স্কুল পর্যায়ে হোক আর কলেজ পর্যায়ে আমাদের আছে। তারা বিভিন্নভাবে পরীক্ষা দিচ্ছে। শহরগুলিতে আমি এখনো মনে করছি যে বাংলাদেশের জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে অনেক স্কুল কলেজেই, যেমন আমি ঢাকা কলেজের কথা যদি বলি, সেখানে নিয়মিত অনলাইন ক্লাস হচ্ছে, এবং আমাদের ঢাকা কলেজের ক্লাসগুলি কিন্তু সারা বাংলাদেশের জন্য ওপেন করে দেয়, শুধুমাত্র আমাদের ঢাকা কলেজের জন্য নয়। এবং আপনি শুনে খুশি হবেন, এক একটা ক্লাসে লাখের উপরে ভিউয়ার, লাইভ তারা দেখছে। এই যে পর্যায়টা, এবং এই ক্লাসগুলি আবার সন্ধ্যার ভিতরে ইউটিউবে জমা হয়ে যাচ্ছে, কেউ যদি মিস করে সেটা আবার তারা দেখে নিতে পারছে। আমি জানি যে তাদেরকে ক্লাস 8-এর ছাত্ররা ক্লাস 9-এ উঠতে গেলে তাদের সায়েন্স, আর্টস, কমার্স বিভাজন, এটা অনেকে মনে করছেন যে সমস্যা। আমার মনে হয় না, কারণ তারা তো 7 থেকে 8-এ উঠেছেন, এবং ওই শিক্ষকদের, ওই ক্লাস টিচারদের কিন্তু সম্যক ধারণা আছে তাদের ছেলেদের সম্পর্কে। এবং এটা ছেলেদেরকে, যেহেতু এখনো সময় আছে সামনে, যে ডিসেম্বরের পরেই তাদেরকে জানুয়ারিতে একেবারে ভাগ করে দিতে হবে, এর ভিতরে নিশ্চয়ই পরিস্থিতির হয়তো উন্নতি হবে, ভ্যাকসিন হয়তো বা চলে আসবে। এবং আমার মনে হয় না যে একটা খুব সমস্যা হবে। স্কুলের টিচার এবং আমাদের কলেজের টিচার যারা ক্লাসে তাদের ধারণা আছে ছেলেদের সম্পর্কে, এবং কোন ছেলে সায়েন্স নিতে পারে, কোন ছেলে আর্টস নিতে পারে, কমার্স নিতে পারে, সেটা নিয়ে খুব একটা সমস্যা হবে না। এটা আমার ধারণা, এটা সম্ভব। এটাকে হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্যার বলেছেন যে সবাই সব সময় সুবিচার পায় না। আমাদের এখন স্যার একটু আগে বলছিলেন যে হয়তোবা কিছুটা ব্যত্যয় ঘটতে পারে, কিন্তু ব্যাপকভাবে এটা ঘটবে বলে আমার বিশ্বাস হয় না। এবং এটা আমরা যদি একটু সতর্ক হই, এটাকে ওভারকাম করা সম্ভব, যে বিভাজনটা সম্ভব সায়েন্স, আর্টস, কমার্স 8 থেকে 9 ওঠার পরে। এটা কলেজ কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষের কাছে তাদের ছেলেদের সম্পর্কে যথেষ্ট তথ্য, যথেষ্ট তাদের পূর্বতন রেজাল্ট গুলি বা ছেলেদের মান সম্পর্কে তাদের স্যাররা ভালোভাবেই জানে। এটা খুব একটা সমস্যা হবে না। জি জি, অধ্যাপক নেহাল আহমেদ, অসংখ্য ধন্যবাদ। আবারও যাব আপনার কাছে আরো অন্যান্য বিষয় নিয়ে। ফিরছি ইস্পাহানী নিউজ আওয়ার এক্সট্রায়। আমাদের আজকের বিষয় পরীক্ষা হবে না, আমরা আরো অন্যান্য অনেক বিষয় রয়েছে আলোচনার, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। একটা ছোট্ট বিরতির পর ফিরছি।
বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায়। আজকে আমাদের বিষয় হচ্ছে পরীক্ষা হবে হবে না। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা সেটি কিন্তু হচ্ছে সশরীরে, যে বিষয়টি আপনারা জানেন। গতকালই ডিনস কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়টিও আমরা আলোচনায় রাখতে চাই, এবং আজকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মাধ্যমিকে এবার বার্ষিক পরীক্ষা হচ্ছে না, এবং আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এর সঙ্গে সংশ্লিষ্ট সে বিষয়ে আমরা আজকের আলোচনায় আনতে চাই। এই পর্যায়ে একটু যাব জনাব এনাই খান আপনার কাছে। একটা বিষয় সেটি হচ্ছে যে আসলে আজকে বেশ কিছু বিষয় কিন্তু উঠে এসেছে সংবাদ সম্মেলনে। একটা বিষয়, অনেকেই যারা আসলে 2021 সালের এসএসসি পরীক্ষার্থী তারা কিন্তু এই যে ডিসেম্বরে তারা, আপনি নিশ্চয়ই জানেন যে তারা প্রি টেস্ট পরীক্ষা দেন, কারণ ফেব্রুয়ারি মাসে 2021-এর ফেব্রুয়ারি মাসে তাদের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা। তারা কি একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে না? কিভাবে দেখছেন এই বিষয়টিকে? তাদের কি করা উচিত, বা তাদের ব্যাপারে কি সিদ্ধান্তই বা নেওয়া উচিত ঠিক এই মুহূর্তে? দেখুন, আমি তো দেখছি বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমি গিয়েছি, আমি সবকিছু খোলা দেখি। এবং ঢাকার দক্ষিণাঞ্চলে কোনো মাস্ক নাই, কিছুই নাই। উত্তরাঞ্চলে আছে, পোশ এলাকায়, অভিজাত এলাকায়, রিচ এলাকায় আছে, অন্য জায়গায় কোনো কিছুই নেই। এবং আমার অভিজ্ঞতা তাই। সুতরাং সবকিছু চলছে, কিন্তু লেখাপড়াটা বেলায় বেশি, শিশুদের বেলায় বেশি সচেতন আমার মনে হয়েছে। কিন্তু এই যে সবাই অভিভাবকরা সব জায়গায় যাচ্ছে, তারা তো আবার বাড়িতে যাচ্ছে। সুতরাং আমার কাছে মনে হয় আমরা সবসময় একটা ডাবল স্ট্যান্ডার্ডে ভুগি। আমরা দেখেছি সিদ্ধান্ত হয়েছে যে ইন্টারমিডিয়েট এইচএসসি পরীক্ষা হবে না। জি, আবার শুনছি আজকে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে, কনডেন্সড মার্কে, কম মার্কে হবে, সেটা ঠিক। কিন্তু এখানেও আমি দেখি যে এক যাত্রায় দুই ফল। তখন ওখানেও তো আমরা শুনেছি যে বিশেষজ্ঞদের মতামত নিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়া বিশেষজ্ঞ আর কারা আছে? সর্বোচ্চ বিশেষজ্ঞ তো বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, কেউ যদি বলে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা, কিন্তু সেটাও তারা এখন কিন্তু অনেক প্রকল্প, অনেক কিছুর সাথে জড়িত থাকে। সুতরাং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে অনেক ক্ষেত্রে। তো আমার কাছে মনে হয়েছে এটা একটা, আমি আগেও প্রশ্ন করেছি এই বিষয়ে, বলেছি যে এইচএসসি পরীক্ষা হলো না কারণ করোনার জন্য। তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিভাবে? করোনার কি কোনো ঘাটতি আছে? অন্য দেশেও তো আমি দেখছি বিশ্বব্যাপী কোনো জায়গায় কোনো কিছু নেই, কিন্তু মানুষের ভয় কেটে গেছে। মানুষ এখন জীবন জীবিকার জন্য নেমে পড়েছে। কোনো আমি রেস্ট্রিকশনস কিন্তু দেখে না, একমাত্র কিছু এলাকায় হচ্ছে মাস্ক পরা ছাড়া। ধন্যবাদ। জি, আবারও আসবো। খুব চমৎকার বিষয়টি বলেছেন। একটু ডক্টর মোহাম্মদ সামাদ আপনার কাছে আসলে একটু যেতে চাই। বিশেষ করে জনাব এনাই খান বলছিলেন আমরা কি অনেকটা ডাবল স্ট্যান্ডার্ডে ভুগছি না? কারণ এদিকে মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা হচ্ছে না, অথচ অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার যে সরাসরি ভর্তি পরীক্ষার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা যতটুকু জানি, আসলে কি পরিপ্রেক্ষিতে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইনে নয় সরাসরি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন? হ্যাঁ, ধন্যবাদ। জনাব এনাই খান যে কথাটা বললেন এটা তাৎপর্যপূর্ণ, কিন্তু আমি একটা কথা বলবো যেটা আমাদের প্রফেসর কায়কুবাদ বলেছেন যে সরকার আগের থেকে কেন ব্যবস্থা নিল না। আসলে আমাদের দেশ একটা দরিদ্র দেশ, এবং সেখানে যে ডিজিটাল বাংলাদেশ বা যে পরিমাণ উন্নয়ন হয়েছে এই বর্তমান সরকারের নেতৃত্বে বা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে, এইটা শুরুতে মানুষের ছিল খাদ্য সমস্যা, কাজের সমস্যা, থাকার সমস্যা, এবং মানুষকে প্রথম মনে হলো যে আমরা কেউ আর বাঁচবো না এই করোনায়, এমন একটা আতঙ্কের মধ্যে ছিল। সেই সময় সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তার ফলেই কিন্তু আজকে একটা স্বস্তির মধ্যে আমরা প্রায় চলে এসেছি। এখন অনলাইন ভর্তি পরীক্ষা নেওয়া, এটা আমি এখনো একটু চিন্তা করলাম যে অনলাইন ভর্তি পরীক্ষার যে মানে টুলস, যেটা অ্যাপস, যেটা সেটা বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের আমাদের যে উপাচার্য প্রফেসর মুনাজ উনি তৈরি করেছেন একটা। এখন এটা আমাদের দেশে পরীক্ষিত না। এইভাবে পরীক্ষা নিতে আমরা যত ডিজিটাল বাংলাদেশ অবশ্যই হয়েছে, এবং নানা জায়গায় ব্যাংক, বিমা, বিভিন্ন জায়গায়, কিন্তু লেখাপড়ার কথা তো আমাদের মাথার মধ্যে ছিল না, বা আমরা কল্পনাও করতে পারছি। অনাকাঙ্ক্ষিত পরিবেশের মধ্যে আমরা পড়েছি। কাজেই এই অনলাইন ভর্তি পরীক্ষার এটা ট্রায়াল অ্যান্ড এররের মতো, এটা কিন্তু একটু সময় লাগবে এটা স্থিত হতে। সেই কারণে আমরা চিন্তা করলাম যে আমরা ইয়েতে নিব, এই সরাসরি ভর্তি পরীক্ষা নিব, এবং আমাদের সবসময় একটা চলাচল, আসা যাওয়ার ভোগান্তি, অর্থ ব্যয় সমস্ত আছে, যেটা আমাদের মাননীয় মন্ত্রীও বললেন।
সেই কারণে আমাদের যারা ডিন মহোদয়রা তারা চিন্তা করে বললেন যে তাহলে আমরা এই ভর্তি পরীক্ষাটাকে একটা ডিভিশন পর্যায়ে ছড়িয়ে দিই, যাতে এখানে এসে পরীক্ষা দিতে পারে। এবং আমাদের জনাব এনআই খান বা আমাদের এই আমি বলি, তাহলে ওইসব জায়গায় তো তেমন রেস্ট্রিকশন নেই, এবং সেই সব জায়গায় যদি পরীক্ষা আমরা নিতে পারি, সেখানে কিন্তু এই কাজটা তো সহজ না। এটা কোনোদিন আমাদের হয় নাই। সরকারের সহযোগিতা লাগবে, প্রশাসনের সহযোগিতা লাগবে, এখানে পুলিশ লাগবে এবং যানবাহন লাগবে, এই খাতা নেওয়া, কোয়েশ্চেন নেওয়া, আমাদের নিজেদের যেতে হবে। অন্তত একটা সেন্টারে আমাদের 15-20 জন করে টিচার আমাদের যেতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেইভাবে কিন্তু একটা শর্ত, সবচেয়ে বড় শর্ত হলো এই ডাবল স্ট্যান্ডার্ড যদি না হয়, বা আমরা যদি সত্যিকার অর্থেই এবং করোনা থাকে, আমাদের তথ্য থাকে, স্বাস্থ্য সুরক্ষা যে বিধি সেটা হবে। এবং সেখানে কিন্তু এটা বলা হয়নি যে না আমরা পরীক্ষা নিবই, যে কোনো উপায় আমরা গ্রামে বা বিভাগের শহরে পরীক্ষা, এমন না। আমাদের প্রধান শর্ত হচ্ছে সেটা, যেটা এবং আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু আমাদের তো একাডেমিক কাউন্সিল, ডিনস কমিটি, আমরা তো সকলের সাথে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্তটা নিতে হয়। সেই সিদ্ধান্ত নিতে গিয়ে কিভাবে সমন্বিত নেওয়া যায়, বা এই 4টে বিশ্ববিদ্যালয় একটা নিতে পারে কিনা, এগুলো কিন্তু এখনো আলোচনার অপেক্ষা রাখে। এটা চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের একাডেমিক কাউন্সিল হবে, আমাদের ইউজিসি, আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের সকলের সাথে একটা সমন্বয় করে চিন্তা ভাবনা এবং বাস্তব পরিস্থিতি থেকে মানে দেখেই কিন্তু আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, এটা সুপারিশ আসলে এসছে, ডিনস কমিটি কোনো এই সিদ্ধান্ত না, এটা সুপারিশ এসছে। এগুলো আরো পরীক্ষা নিরীক্ষার জন্য আমাদের এই একাডেমিক কাউন্সিল আছে, ইউজিসি আছে, শিক্ষা মন্ত্রণালয়, এদের সাথে একটা সমন্বয় হবে, আলাপ আলোচনা আমরা করব। এটা একদম চূড়ান্ত হয়ে গেছে। আমার আবার কিন্তু ফেসবুক নাই, ফলে ফেসবুকে কি লেখে, যোগাযোগ মাধ্যমে কি লেখে, এটা আমার পক্ষে অনেক সময় দেখা সম্ভব হয় না, অন্যের মাধ্যমে আমি কিছু দেখি। কাজে আমার কথাকে মানে ভুল ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। আর ওই কায়কুবাদ স্যারের যেটা বললাম যে মানুষ খাওয়া পড়া ছেলে মেয়েরা ধান কেটে দিয়েছে এই সময়, এই আমাদের কৃষকদের বন্যায় ধান তুলিয়ে যাবে। সুতরাং কায়কুবাদ স্যারের যে অভিযোগটা যে সরকার কেন আরো কয়েক মাস আগে করলো না, আমরা তো নিরন্তর করেই যাচ্ছি। প্রফেসর নেহাল আহমেদ বলেন ঢাকা কলেজে হয়, আমাদের বিভিন্ন হচ্ছে, কিন্তু পার্সেন্টেজ লক্ষ লক্ষ হলে মানে হলো একটা ক্লাসে কতজন হয় সেটা ইম্পর্টেন্ট। আমাদের 50% বেশি কিন্তু এখন ক্লাসে হয় না। এখন পাবলিক বিশ্ববিদ্যালয়, পাবলিক প্রতিষ্ঠানে 50% ক্লাসে যোগ দেয়, 50% যোগ দেয় না। এটাকে বাদ দিয়ে সবাইকে না নিয়ে আমরা কিন্তু অগ্রসর হতে পারি না। সকলেরই এখানে অধিকার আছে। কাজে প্রত্যেকের যে মৌলিক অধিকার শিক্ষা, সেই শিক্ষার ক্ষেত্রে যাতে সকলে অংশগ্রহণ করতে পারে। এখন আমাদের মাননীয় মন্ত্রীও বলেছেন যে এই যে নেহাল আহমদ, উনিও বলেছেন যে একটা রচনা লেখলো, ক্রিয়েটিভিটি দেখলো, একটু যোগাযোগ করলো, তুই কেমন লিখছিস, আমি কেমন লিখছি, এই যে ছাত্রদের একটা চাঞ্চল্য তৈরি হবে। প্রমোশন দেওয়ার ব্যাপারে তো কোনো দ্বিমত নাই, কারণ এটা মুক্ত করে দেওয়া হলো। সুতরাং আর এই মুক্ত চিন্তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। মানে এর গ্রামসির একটা কথা আছে, কারাগার গুলো তৈরি করা হয় দেয়াল দিয়ে, বিল্ডিং তৈরি করে, বিশ্ববিদ্যালয় কিন্তু বিল্ডিং তৈরি করে, দেয়াল দেয়, ঘেরাও দেয় কলেজগুলো। এইখানে মানুষের মনকে মুক্ত করার জন্য, আর এখানে মানুষকে বন্দী করার জন্য। সুতরাং একটু চিন্তা ভাবনার সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় বা যারা করতে চায় একটা নিজস্ব মানে তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে ঐতিহ্য, সেই চিন্তার সুযোগটাও আমরা সরকারের কাছে বা ইউজিসির কাছে সেটাও আমরা প্রত্যাশা করব, জনসমাজের কাছে। আমরা তো এবার বলেছি যে বিভিন্ন জায়গায় হবে, এটা তো কোনোদিনই হয় নাই। এটাও তো একটা ছড়িয়ে দেওয়া, যেটা নজরুল ভাই বললেন যে সেখানে যদি মানুষ আসে পরীক্ষা দেয়, সেইটা যদি আমরা মানে অর্গানাইজ করতে পারি, আয়োজন করতে পারি, সেটা মনে হয় মানুষের কাছে আমার মনে হয় গ্রহণযোগ্যই হবে, এবং সরকার বা ইউজিসির সহযোগিতাও সেখানে আমরা অবশ্যই কামনা করব। জি, আবারও আসবো আপনার কাছে ডক্টর মোহাম্মদ সামাদ। একটু যেতে চাই অধ্যাপক নেহাল আহমেদ আপনার কাছে, বিশেষ করে আজকেও কিন্তু সংবাদ সম্মেলনে মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন যে সমন্বিত যে ভর্তি পরীক্ষা সেই ব্যাপারে কিন্তু বলেছেন, এবং বলেছেন যে এই করোনাকাল কিন্তু একটি সুবর্ণ সুযোগ ছিল বা সুবর্ণ সুযোগ হিসাবে আছে এখনো, যে বিশ্ববিদ্যালয়গুলোতে একটি সমন্বিত ভর্তি পরীক্ষা
যে পদ্ধতি, যেটির ব্যাপারে কিছুক্ষণ আগে ডক্টর মোহাম্মদ কায়কোবাদও কিন্তু বলেছেন যে কেন এসব নিয়ে আমরা আগে চিন্তা করলাম না। ডক্টর মোহাম্মদ কায়কোবাদ স্যার বলছিলেন যে এটি ইতিমধ্যে দেরি হয়ে গেছে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন অধ্যাপক নেহাল আহমেদ, সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতি? ধন্যবাদ। এই সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে দীর্ঘদিন যাবৎ শুধু আলোচনাই হচ্ছে, আমরা সবাই আলোচনা করছি, কিন্তু কেন জানি জিনিসটা এই জট থেকে আমরা ছুটতে পারছি না। আমাদের মতো বাংলাদেশে একটা গ্রামের একটা ছেলে, আমি হাওর এলাকার ছেলে, আমার বাড়ি কিশোরগঞ্জের মিঠামণি হাওর এলাকায়, সেখানকার একটা গ্রামের ছেলে, তার পক্ষে রাজশাহী যে, তার পক্ষে চিটাগাং যে, তার পক্ষে ঢাকা এসে ময়মনসিংহ যে এতগুলি পরীক্ষা অ্যাটেন্ড করা সম্ভব না। বাস্তবিক অর্থে তারপরে যে অর্থনৈতিক চাপ পড়ে, মানসিক চাপ পড়ে, এটা তো আমাদের মতো দেশে এই বিলাসিতা সাজে না। এবং আরো যদি বলি যে আমরা যখন পড়াশোনা করেছি, কায়কোবাদ স্যার একটু আগে বলেছেন যে 6টা বিশ্ববিদ্যালয় ছিল, আর এখন তো অনেকগুলি বিশ্ববিদ্যালয়, প্রাইভেট সহ তো বিশাল আকার। এই আমাদের মতো একটা উন্নয়নশীল দেশে অর্থনৈতিক অবস্থা, গ্রামের সাধারণ মানুষের যদি তাকায়, তাদের ছেলে মেয়েদের দিকে যদি তাকায়, এই সমন্বিত ভর্তি পরীক্ষার কথা কিন্তু সবাই বলছেন। এমনকি আমাদের মহামান্য রাষ্ট্রপতিও বলেছেন কয়েকবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসেও বলেছেন যে আপনারা সমন্বিত ভর্তি পরীক্ষায় যান। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন, কিন্তু কোথায় যেন একটা বাধা, এবং সেই বাধা যদি আমরা অতিক্রম করতে না পারি, বারবার শুধু পরীক্ষার আসার আগে আমরা কথা বলবো, কিন্তু বাস্তবিক অর্থে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আজকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে ডাক দিয়েছেন, আমি বিশ্বাস করি এটা শুধুমাত্র রাজনৈতিক কথাবার্তা নয়, এটা একেবারেই মানুষের আর্থসামাজিক কথাবার্তা, মানুষের প্রাণের দাবি। কিন্তু যারা এটার বিভিন্ন কথাবার্তা দিয়ে বাধা সৃষ্টি করছেন, তাদের কেউ বলছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মান, আমি বললাম যে মান তো বাংলাদেশের ভিতরের বিশ্ববিদ্যালয়। ওই যে কায়কোবাদ স্যার বললেন যে আমরা তো বিশ্বের 1000টি ইউনিভার্সিটির ভিতরে আসতে পারি না, সেই প্রেক্ষাপটে যদি চিন্তা করি কিসের মান? আমাদের দেশের সমস্ত ইউনিভার্সিটিকে আমরা যদি ঢাকা ইউনিভার্সিটিকে স্ট্যান্ডার্ড ধরি, আমরা চেষ্টা করি না কেন সমস্ত ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ডে নিয়ে আসবো? চেষ্টা করবো অন্তত কাছাকাছি আসা। আর বাস্তবিক অর্থে ঢাকা ইউনিভার্সিটির যারা মেরিট লিস্টের প্রথম দিকে থাকবে, সেই সব ছেলেগুলির পছন্দ তো এমনিতেই থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়, ভালো ছেলেগুলি যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা পরীক্ষা নিচ্ছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আলাদা পরীক্ষা দিচ্ছে, এবং সমগ্র ছেলেগুলির উপর একটা নির্যাতন চলছে সারা দেশব্যাপী। এবং এই করোনার কালে এটা আরো ভয়ঙ্কর অবস্থা দাঁড়াবে। একটা ছেলের পক্ষে কিভাবে সম্ভব ঢাকা থেকে রাজশাহী যাওয়া, রাজশাহী থেকে চিটাগাং যাওয়া, এবং তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে? এই যে আমাদের মাননীয় মন্ত্রী বললেন সমন্বিত পদ্ধতি, এটা একটা, আমার মনে হয় রাষ্ট্রের এখন সময় এসেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরাসরি উদ্যোগ নিয়ে এটা শুরু করে দেওয়া উচিত। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন, এটাকে আমি চূড়ান্ত ভাবে মনে করি যে আমাদের দেশের ছেলেদের মেয়েদের উপর, আমাদের গার্জিয়ানদের উপরে, সমগ্র জনগণের উপর একটা অত্যাচার হচ্ছে। সেই অত্যাচার থেকে মুক্তি নেওয়ার জন্য সরাসরি আমাদের মাননীয় যে মন্ত্রী যে কথা বলেছেন, সেই দিকে আমাদের হাঁটা শুরু করা উচিত, অপেক্ষা নয়, শুরু করা উচিত। স্যার আবারও আসবো আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক নেহাল আহমেদ। একটু জনাব এনায়েত খান আপনার কাছে যেতে চাই, বিশেষ করে অধ্যাপক নেহাল আহমেদ যেখানে শেষ করলেন যে তিনি বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয়কে উদ্যোগ নিয়ে এই সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যবস্থাপনায় আনতে হবে। আপনি তো স্যার ছিলেন আগে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা কি সম্ভব? শিক্ষা মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিলে কি এটা হবে? আমি আমার অভিজ্ঞতা বলি, আপনারা শুনলে হয়তো মনে করতে পারেন যে সত্য না, কিন্তু এই সমন্বিত পরীক্ষা সম্পর্কে প্রথম চিন্তা করেছি আমি, এবং চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েছি। তখন আমি A2I এর NPD এবং ওনার PS1, এরপরে শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে, আওয়ামী লীগ তখন সেকেন্ড টাইম ক্ষমতায় কেবল এসেছে, 2009-10 শুরুর কথা বলছি, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি মহোদয়কে শিক্ষা মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি এবং A2I এর নাইমুজ্জামান, আমরা যখন বললাম, তার কারণ আমাদের একটা মোটো ছিল অ্যাক্সেস টু ইনফরমেশন, A2I, যে খুব কমবার ট্রাভেল করতে হবে, সস্তায় কাজটা হতে হবে, এবং সে কমফর্ট ফিল করবে, সেটা একটা উদ্দেশ্য নিয়ে আপনারা দেখেন যে সার্ভিসটা কি। তো তখন যখন বলা হলো, তখন সকল ভাইস চ্যান্সেলর ভেরি অ্যাংরি রেসপন্স করেছেন। অনলি শুধু শাহজালাল বিশ্ববিদ্যালয়ের
যিনি ভিসি ছিলেন, যদি আমি ভুল না করি উনি সম্ভবত চিটং বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন, ওখান থেকে উনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন। সো ফার আই কুড রিকালেক্ট, আমার ভুলও হতে পারে, উনি স্ট্রংলি সাপোর্ট করেছিলেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বলেছে যে আমাদের এটাতে আপনারা কেন হস্তক্ষেপ করতে আসছেন। কেন আমরা গিয়েছিলাম, তার কারণ আমি নিজে তার আগে শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করেছি এবং আমি মনে করি খুব চাপের মুখে তখন থেকেছি, আমার চাকরি থাকে কি থাকে না এই অবস্থায়। তো আন্তরিকতার সাথে কাজ করি, যে কোনো যে যখন ওইটার বিষয়ে কাজ করেছি। এবং আজকে যে পরীক্ষা দেখেন ইন্টারমিডিয়েট এবং এসএসসি, ডেট ফিক্সড করে দেওয়া, দিস ইজ অলসো মাই ব্রেন চাইল্ড, এবং আমার লেখা এখনো আপনারা নোটে পাবেন। কিন্তু আমরা তখন দেখেছি সিরিয়াস রিয়াকশন এবং খুবই কঠিন ভাবে ওনারা বলেছেন, এবং এর পরবর্তীকালে অনেক লেখালেখি হয়েছে। এবং কেন এটা হয়, জাফর ইকবাল সাহেব এই সম্পর্কে পরিষ্কার বলেছেন। অনেক কথা আছে, আমি সেগুলো বলতে চাই না। বিনয় খান, তাহলে কি আমরা বলতে পারি যে বিশ্ববিদ্যালয়গুলো থেকেই আসলে যেই অধ্যাপক নেহাল আহমেদ যেই বাধা বা জটের কথা বলছিলেন, তাহলে কি বিশ্ববিদ্যালয়গুলো থেকেই কি সেই বাধা বা জট, সেখানে কি মূল জট? ডেফিনেটলি মাই এক্সপেরিয়েন্স, আমি প্রকাশ্যে বলছি, তো আমার এক্সপেরিয়েন্স আমি বলছি, এবং ভেরি অ্যাংরি রেসপন্স যে আপনারা আমাদের স্বাধীনতা খর্ব করতে চান, আপনাদের মতলবটা কি? আমার সাথে, আমি তো সিভিল সার্ভিসের লোক, সিভিল সার্ভিসের বাইরে নাইমুজ্জামান মুক্তা আমার সাথে ছিল, শিক্ষামন্ত্রী মহোদয় তৎকালীন, আওয়ামী লীগ তখন সবে মাত্র সেকেন্ড টাইম ক্ষমতায় এসেছে। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, এইটুকু বলে বিদায় নিতে চাই। অনেক চেষ্টা করেছি কিন্তু আসলে করা যায়নি। বাইরের থেকে অনেক কিছু মনে হয় ফকফকা সবকিছু, কিন্তু আসলে সবকিছু ফকফকা না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি একটু বিদায় নিতে চাই। হ্যাঁ জি, অসংখ্য ধন্যবাদ জনাব এনায়েত খান। আমাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ কায়কোবাদ স্যার এসেছেন, স্যার আছেন, এবং আমরা আবারও অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, একটু আলোচনায় ফিরতে চাই একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকবেন। পরীক্ষা হবে হবে না, প্রিয় দর্শক, আমাদের আজকের ইস্পাহানি নিউজ আর এক্সট্রার বিষয়ে আমরা এই বিষয়ে একটু আলোচনা করছিলাম। এই পর্যায়ে আবারও একটু যেতে চাই ডক্টর মোহাম্মদ সামাদ আপনার কাছে। বিশেষ করে এর আগে আপনি নিশ্চয়ই শুনছিলেন যে অধ্যাপক নেহাল আহমেদ বলছিলেন যে সমন্বিত বিশ্ববিদ্যালয়গুলোতে যে সমন্বিত ভর্তি পরীক্ষা, কোথায় জানি একটি জট আছে বা বাধা আছে। তিনি বলছিলেন যে শিক্ষা মন্ত্রণালয়কে আসলে উদ্যোগটা নিতে হবে। আমরা সাবেক সচিব জনাব এনায়েত খান কিন্তু বলছিলেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর আসলে আপত্তির কারণে এই উদ্যোগটি বারবার পিছিয়ে যাচ্ছে। আপনিও কি তাই মনে করেন? কিভাবে দেখছেন বিষয়টিকে? সমন্বিত ভর্তি পরীক্ষার দিকে কি আমাদের যাওয়া উচিত কিনা, বা কিভাবে সম্ভব? জি ডক্টর মোহাম্মদ সামাদ, জি আপনার কাছে। আমি আর একটা ছোট্ট করে প্রশ্নটা বললে হবে। জি, যেটা বলছিলাম যে এই যে সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যাপারে যে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে অধ্যাপক নেহাল আহমেদ তো বলছিলেন যে কোথায় জানি জট এবং বাধা রয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়কে সেই উদ্যোগটি নিতে হবে। তবে জনাব এনায়েত খান বলছিলেন যে শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর আসলে আপত্তির কারণে তা বারবার পিছিয়ে যাচ্ছে। আপনিও কি তাই মনে করেন? এটা আসলে একটা আপেক্ষিক মানে আমি কিন্তু সমন্বিত ভর্তি পরীক্ষার কখনো বিরুদ্ধাচরণ করি নাই। আমিও চাই একটা সমন্বিত ভর্তি পরীক্ষা হোক। সমন্বিত ভর্তিকে পরীক্ষা হলে যে সমস্ত পয়েন্ট, চলাচল, মানুষের ব্যয়, আসা যাওয়া, তার দুর্ভোগ, এগুলো আছে, ওগুলোকে তার আনন্দ আছে, আবার কিছু একটা পার্সেন্ট। আমাদের একটা পর্যায়ে কিন্তু সমন্বিত ভর্তি পরীক্ষার দিকে যেতে হবে। এখন জিনিসটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বা 4টা বিশ্ববিদ্যালয় বা বুয়েট সকলেরই যেতে হবে, কিন্তু একটু ভেঙে ভেঙে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। সেটা হচ্ছে আমরা এখন বিভাগ ওয়ারি ছড়িয়ে দিলাম, সামনে বার হয়তো দেখা গেল যে আরো এটা ছড়িয়ে যেতে পারে, এবং একটা পর্যায়ে সরকারের বা শিক্ষা মন্ত্রণালয়ের
বা আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে আকাঙ্ক্ষা, সেই জিনিসটা আমাদের অনুধাবন করতে হবে এবং একটা সময় ভর্তি পরীক্ষা সমন্বিত হবে এই দেশে। যেহেতু ইয়ে হয়েছে, কি বলে, মেডিকেলে আছে আর অন্যান্য জায়গায় আছে, ভারতবর্ষে আছে, কিন্তু এরা অনেকটা এক্সপিরিয়েন্স, আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যাবে। অর্থাৎ আমি যে কথাটা বলে শেষ করতে চাই, ওই যে রবীন্দ্রনাথেরও কথা আছে যে সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো, অথবা যে ছোটখাটো ক্ষয়ক্ষতি মেনে নিয়েও বৃহত্তর কল্যাণটা আমাদের করতে হবে। সেই জিনিসটা আমাদের মনে রেখে আমরা আসলে অগ্রসর হব। জি, কেন আসলে হচ্ছে না ডক্টর মোহাম্মদ সামাদ? এই সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে তো আসলে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু বাস্তবে আসলে কোথায় সেই বাধাটা আপনি মনে করেন? বাধাটা হচ্ছে যে এটা বাধা না, একটা বাধাও, যেমন একটা যেটা আমি বললাম যে একটু এটা ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে একসময় এটা একদম সমস্যাহীন হবে, কিন্তু এখন যে সমস্যা নাই তা না। যেমন আমি একটা উদাহরণ বলি, মেডিকেলের কথা আমরা দীর্ঘদিন জানি যে মেডিকেল পরীক্ষা হয়, এখানে নানা রকমের বাধা আছে, যেগুলো যেমন কোশ্চেন রাখা, বা আমাদের যে বিভিন্ন গ্রাম এবং শহরের, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে পরীক্ষা হয় আর ক্যাম্পাসের বাইরের যে পরীক্ষা হয়, তার মধ্যে একটু তারতম্য আমরা লক্ষ্য করি। সেখানে গ্রামে গঞ্জে, আমরা আপনারা তো পত্র পত্রিকা পড়েন এবং সবাই আমরা খবর জানি, সেখানে গ্রামে গঞ্জে একবারে ছড়িয়ে দিলে সেটার ওই যে কথাটা বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট, এদের যে একটা কি বলবো, একটা কঠোরভাবে পরীক্ষা নেওয়া বা একটা সেই জায়গাটায় একটা প্রশ্ন সকলের মধ্যে তৈরি হয় বিশ্ববিদ্যালয়গুলো। আর আমাদের তো, আমি স্বায়ত্ত শাসনের প্রশ্নে কিন্তু আমার দৃষ্টিভঙ্গি ভিন্ন। সরকার টাকা দেয়, সরকার টাকা বিশ্ববিদ্যালয়ে চলে, বেতন দেয়, সবকিছু সরকারের টাকা। স্বায়ত্ত শাসন বলতে যে কথাটা, স্বায়ত্ত শাসনটা হচ্ছে বিদ্যা অর্জনে, মুক্ত বুদ্ধি চর্চা, এই ক্ষেত্রে এই টাকা পয়সা প্রশাসন, এটা স্বায়ত্ত শাসন না। শুধু শিক্ষকদের চিন্তার স্বাধীনতাটা হচ্ছে তাদের কোর্স তৈরি করা, পড়ানো, পাঠদান, এগুলো। কিন্তু সেই জায়গার মধ্যে যে একটা, ঢাকা মেডিকেলের কথা আমি বলি, আমাদের ডিন ঢাকা মেডিকেল তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারভুক্ত বা অধীনে। সেখানে দেখা গেল যে কিছু ছেলে মেয়ে ভর্তি হয়েছে গ্রাম থেকে পরীক্ষা দিয়ে, অন্যেরা তারা পরপর পাশ করে যাচ্ছে, ঢাকার ছেলে মেয়ে বা আবার এরা অনেকে ক্রমাগত ফেল করে যাচ্ছে। সেই জন্যই আমি বলেছি যে কিছু ত্রুটি বিচ্যুতি নিয়েই আমাদের কাজকর্ম শুরু করতে হবে। আমরা যেটা এবার করেছি, এটাও তো কল্পনার মধ্যে ছিল না যে 8টা বিভাগে পরীক্ষা হবে ঢাকা ইউনিভার্সিটির। 8টা বিভাগে যদি হয়, তারপর হয়তো জেলায় হবে, তারপর হয়তো দেখা যাবে যে আমরা এটা মার্চ করে যাবে এক সময়। এবং এর মধ্যে দিয়ে যে অ্যাপস তৈরি হবে, যে অনলাইন পরীক্ষা হবে বা কিভাবে হবে, সেটা একটা সমন্বিত ভর্তি পরীক্ষার যে সমস্ত আমাদের টুলস বা হাতিয়ার, প্রশ্ন করা কিভাবে নিবে, শিক্ষকরা কি করবে, তাদের মধ্যে একটা প্রশিক্ষণের ব্যবস্থা হবে, এবং এইসবের ভিতর দিয়ে একটা জায়গায় আমরা গিয়ে পৌঁছাবো। এই মুহূর্তে বাধা ওই যে মান নিয়া বা একটা ইউনিভার্সিটি গুলোর একটা যার যার অনেকের একটা কি বলবো এটাকে ইগো প্রবলেম অনেক সময় আছে, কিছু ছোটখাটো, সেগুলো একটা উদ্বুদ্ধকরণের ভিতর দিয়ে সরকার, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, আমাদের শিক্ষক, আমাদের অভিভাবক, নাগরিক সমাজ, আমাদের জাফর ভাইয়ের কথা আপনারা বললেন, মোহাম্মদ জাফর ইকবাল, তিনি শুরু করেছেন, তার সাথে আমাদের কাইকুবাদ স্যার ছিলেন, আমরাও সেগুলো সমর্থন করি। সুতরাং এটা, এই বাধাগুলো এগুলো দূর হবে, এটা যে একদম চলবে তা না। সরকার বলবে, যেটা আমাদের প্রফেসর নেহাল বললেন যে শিক্ষামন্ত্রী এটা বলছেন, মানে শিক্ষামন্ত্রী তো না, পুরো সরকার, শিক্ষা মন্ত্রণালয় তো সরকারের বাইরে না, পুরো সরকারই এটা চাচ্ছে এবং আমাদের এটা চাইতে হবে। এখন আমরা যাচ্ছি তো, আমরা তো আর থেমে নেই। এই যে ছড়িয়ে দিলাম এইবার, সেটা ভালো, এবং বুয়েট কি করবে এখন আমরা জানি না। কাজে এগুলো একটু দেখে শুনে সবাইকে নিয়ে একসাথেই চলতে হবে, একা তো আর আমরা চলতে পারবো না, একা আমাদের চলা সম্ভব না। কারণ আর স্বায়ত্ত শাসনের প্রস্তাব আমি বললাম যে স্বায়ত্ত শাসন যেটা, সেটা এখন আর সেইভাবে, সেই পাকিস্তান আমলে যেটা ছিল স্বায়ত্ত শাসনের, এখন আবার পরিবর্তন দরকার। কি কি স্বায়ত্ত, কোন বিশ্ববিদ্যালয়ে আমাদের সিনেট আছে, এই সিনেট ছাড়া, আর এই সিনেট উপাচার্য নির্বাচন হয় কিভাবে হয় এটাও আপনারা দেখেছেন, অভিজ্ঞতা আছে, কিন্তু সেটা ছাড়া আর এমন কোন স্বায়ত্ত শাসন বা এই একটু স্ট্যাটিউট চেঞ্জ করা যায় কিছু, সেগুলো ইউনিভার্সিটি চাইলেও করতে পারবে, সেটা করতে দেওয়াই ভালো। সেটা জ্ঞান চর্চার ক্ষেত্রে, পাঠদানের ক্ষেত্রে, শিক্ষকের চিন্তার স্বাধীনতার ক্ষেত্রে,
কিন্তু পরীক্ষা বা এই সমস্ত ব্যাপারে একটা সিদ্ধান্ত নিচ্ছে, এবার ছড়িয়ে দেওয়া হলো 8টা বিভাগে। এইভাবে বাধাগুলো দূর হয়ে যাবে আমার ধারণা। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সামাদ। একটু যেতে চাই ডক্টর মোহাম্মদ কায়কোবাদ স্যার আপনার কাছে। আপনি নিশ্চয়ই শুনছিলেন ডক্টর মোহাম্মদ সামাদ যে বিষয়গুলো আসলে বলছিলেন, যে সমন্বিত ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে বাধাগুলো আস্তে আস্তে হচ্ছে, যেটি যদি বলা যায় যে সবাই চাচ্ছেন কিন্তু আস্তে আস্তে সেটি হচ্ছে। আপনিও কি স্যার তাই মনে করেন, নাকি এখন এই বাধাগুলো আসলে দূর করা সম্ভব? স্যার তো বুয়েটেরটাও একটু বলেন। বুয়েটের জি স্যার, একটু আনমিউট করতে হবে ডক্টর মোহাম্মদ কায়কোবাদ স্যার। আনমিউট করতে হবে আপনার। স্যার আনমিউট হয়নি যদিও এখনো। আর স্যার এই ফাঁকে আমি আরেকটা প্রশ্ন রেখে দিই, সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সিদ্ধান্ত হয়েছে যে সরাসরি ভর্তি পরীক্ষা হবে, বুয়েটেও কি আসলে এবার সরাসরি ভর্তি পরীক্ষা হওয়া উচিত কিনা? আচ্ছা, সমাজের যে কোনো পরিবর্তনে সংস্কারে বাধা তো থাকবেই। বাধা ছাড়া কোনো সংস্কার, কোনো পরিবর্তন হবে না। যে আমরা যেমন যদি লক্ষ্য করি যে কলেজে ভর্তি, অনলাইনে যে কলেজে ভর্তি হলো, এখন কিন্তু সেটা হচ্ছে, এবং আমি বলবো যথেষ্ট ভালো হচ্ছে। একজন ছাত্র ইচ্ছা করলে যে কোনো কলেজে তার নাম লেখাতে পারে, সেটা এমসি কলেজ হতে পারে, নটরডেম কলেজ হতে পারে, যে কোনো কলেজ হতে পারে। আগে তো এই সুযোগগুলো ছিল না। পরীক্ষা দিয়ে ভর্তিতে সব ছাত্রের এই সুযোগ ছিল না, এখন কিন্তু সেই সুযোগটা তৈরি হয়েছে। আমরা যে সংস্কারের কথা বলছি, এটা হলো মানে অবশ্যই এই সংস্কার করতে হবে। আমাদের ছাত্ররা শত শত ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে না, এখনো কিন্তু তারা দিতে পারছে না। তাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। একজন ছাত্র সব জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারছে না, যেহেতু প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা ভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে। আমরা জানি সারা পৃথিবীতে অনেক নাম করা বিশ্ববিদ্যালয় আছে যেখানে ভর্তি পরীক্ষা নাই, মোটেই নাই। এমনকি বাংলাদেশের ছাত্ররা এমআইটিতে ভর্তি হতে পারে কোনো টেস্ট ছাড়া। আর আমরা আমাদের নিজেদের ছাত্রদের, আমাদের সংস্কৃতির, আমাদের ভাষা, আমাদের দেশের ছাত্রদের নিজেদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে পারছি না। এই অবস্থার পরিবর্তনে আমরা জানি বিরুদ্ধ শক্তি থাকবে। কেউ সুযোগ প্রাপ্ত হবে, কেউ সুযোগ বঞ্চিত হবে কিছুটা। নতুন যে কোনো রকম সংস্কারই আমরা করি না কেন, যে সংস্কার গোটা দেশের জন্য ভালো হবে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, যদিও কোনো ইন্ডিভিজুয়ালের জন্য সেটা তত ভালো হবে না। যেমন এবার আমরা যত সিদ্ধান্ত নিচ্ছি যে পরীক্ষা না নিয়েই পাস, অনেকেই বঞ্চিত হচ্ছে, অনেকেই সুযোগ সুবিধা প্রাপ্ত হচ্ছে। আবার যদি আমরা পরীক্ষা নিতাম এবং কোনো ছাত্র এই করোনা আক্রান্ত হতো, তখন তারা বিরুদ্ধে যেত। এটাই এইরকম একটা অবস্থা। তো আমরা যেহেতু ভর্তি পরীক্ষা নিয়ে, বিশেষ করে সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে গত 10-12 বছর কথা বলছি, এবং প্রতি বছর শেষ মুহূর্তে আমাদের সিদ্ধান্ত হয় এবার সময়। এই অবস্থার উত্তরণ খুবই প্রয়োজন। আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। আমরা খুবই শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা হলো সবচেয়ে আলোকিত মানুষ। সমাজের যেগুলো করলে সমাজের জন্য ভালো হবে, আমাদের সেগুলো অবশ্যই করা দরকার। যেটা ইতিবাচক সেই কাজটি আমরা করব। এখন আমাদের প্রত্যেক, বিশেষ করে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো যেতে চায় না, তার কারণে কিন্তু আছে। কারণ ছাড়া তারা বলছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় নিশ্চিত হতে চায় সে যে ছাত্রদের ভর্তি করবে তারাই সবচেয়ে ভালো হবে, এটা নিশ্চিত করতে চায়। এটা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় করতে চায়, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো একই মতের অধিকারী। কিন্তু আমরা একই সঙ্গে লক্ষ্য করছি যে মেডিকেল কলেজ সমূহ একসঙ্গে ভর্তি পরীক্ষা নিচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ বলছে না যে ফরিদপুর মেডিকেল কলেজের পরীক্ষার বিশ্বাস নাই, তারা কিন্তু আস্থা স্থাপন করছে। একইভাবে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো
নিজেদের মধ্যে আস্থা স্থাপন করেছে। আমাদের পরস্পরের প্রতি আস্থা, ভালোবাসা, সম্মান এগুলো কিন্তু থাকতে হবে। আমরা যদি একে অন্যকে বিশ্বাস না করি, আস্থায় না আনি, তাহলে তো সমাজ এগোতে পারবে না। আমাদের সমাজকে এগোতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যদি সবচেয়ে ভালো হয়, তাহলে আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংস্কৃতি, যে পদ্ধতি, সেটা গ্রহণ করবে। আমরা আরো উন্নততর ব্যবস্থা, ভর্তি ব্যবস্থা তৈরি করব। আমরা নিচের দিকে যেতে চাই না, উপরের দিকে যেতে চাই। যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে গুণ আছে, সেই গুণগুলো নিয়ে আমরা নতুন একটা ভর্তি পরীক্ষা তৈরি করব, প্রবর্তন করব, যেটা আরো ভালো হবে। তবে এখন আমাদের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যে আলাদা আলাদা ভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে, এটা আমরা জানি, পরিশেষে এটা মোটেই কাঙ্ক্ষিত নয়। আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে, আমাদের প্রমাণ করতে হবে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের অভিভাবকদের প্রতি আছে, আমাদের ভর্তিচ্ছু ছাত্রদের প্রতি আছে। তাদের যে দুরবস্থা, যে দুর্যোগের মধ্যে তাদের পড়তে হয়, বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে হয়, অল্প সময়ের মধ্যে যেতে হয়। এই সময়ের মধ্যে কিন্তু তাদেরকে আমরা একই সমতলে রাখতে পারি না। একজন খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে তারপর দিন সকালবেলায় যদি তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হয়, সে কিন্তু শারীরিক ভাবে, দৈহিক ভাবে, মানসিক ভাবে সে ওই পর্যায়ে থাকে না, আর্থিক ভাবে থাকে না, তাই না? আমি আশা করি আমাদের শিক্ষক সম্প্রদায় এই বিষয়গুলো বিবেচনায় আনবে এবং আমাদের সমাজের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তার বহিঃপ্রকাশ ঘটবে। আমরা একটা অত্যন্ত ভালো মানের ভর্তি পরীক্ষা বলি, ভর্তি পদ্ধতি বলি, এর মাধ্যমে আমাদের ছাত্রদের সব ধরনের সুযোগ সুবিধা দেব। জি জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ কায়কোবাদ স্যার। আবারও আসবো আমরা স্যার, একটা ছোট্ট বিরতির পর আবারও আমরা আসবো আলোচনায়। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায়। একেবারে শেষ পর্যায়ে আছি। আমাদের বিষয় আপনারা জানেন, পরীক্ষা হবে না, এ পর্যায়ে একটু যেতে চাই অধ্যাপক নেহাল আহমেদ আপনার কাছে। বিশেষ করে আজকে অনলাইনে সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী বলেছেন যে ন্যাশনাল এক্সামিনেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার প্রতিবেশী দেশগুলোতেও হয়ে গেছে এবং আমাদের দেশে জাতীয় পরীক্ষা ও মূল্যায়ন কেন্দ্র করার বিষয়টি পরিকল্পনাধীন রয়েছে। এবং মাননীয় শিক্ষামন্ত্রী তিনিও বলেছেন যে বছরের শেষে, বছরের মাঝখানে পরীক্ষা নিয়েই যে সেটি মূল্যায়ন করা হয়। পরীক্ষা পদ্ধতিতেও পরিবর্তন আসছে, অনেক ধরনের মূল্যায়নের পদ্ধতিতেও আসলে যেতে চাচ্ছে সরকার। সার্বিকভাবে কিভাবে দেখছেন বিষয়গুলোকে, 1 মিনিটের মধ্যে, এবং আপনার শেষ মন্তব্য। আমি একটা কথা শুধু বলতে চেয়েছিলাম, যেটা আমাদের প্রফেসর কায়কোবাদ বললেন, সেটা হলো যে ক্যামব্রিজ, অক্সফোর্ড, কিংস কলেজ বা বড় বড় বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, সেখানে যে ভর্তি পরীক্ষা হয় না এটা ঠিক, কিন্তু সেখানে আইএলটিএস দিতে হয়, জিমেট দিতে হয়, এবং ভালো ছাত্ররাই করে, তাদের ভাষা, তারপর অঙ্ক, নানা রকমের কিন্তু পরীক্ষা নিরীক্ষা দেশ থেকে করে তারপর ভর্তি হইতো। একদম না যে আমি চাইলেই ভর্তি হইতে পারবো, তা কিন্তু না। এটা তাহলে একটা ভয়াবহ কথা চলে যাবে ছেলে মেয়েদের কাছে, ভুল বার্তা। কিন্তু সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে, সরকারের সিদ্ধান্ত তো পালন করতে হবে। কারণ আমি তো আগেই বললাম যে সরকার টাকা দেয়, সরকারের বিশ্ববিদ্যালয় এগুলো, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তাহলে কি হবে, তাদের মান কি হবে? মানটা নিয়ে একটা প্রশ্ন। সরকারের সিদ্ধান্তের সাথে আমাদের দ্বিমত পোষণ করার কোনো কারণ আমাদের নাই, এবং সেটা আস্তে আস্তে করতেই হবে। আমি তো বারবার বললাম যে একটা পর্যায়ে এটা করতে সকলেই বাধ্য হবে, সরকারের ইনিশিয়েটিভ নিবে, আমরাও এর সাথে আস্তে আস্তে যুক্ত হয়ে যাব। আমরা তো হচ্ছি, অগ্রসর হচ্ছি। এইভাবে একটু মানে সহানুভূতির সঙ্গে এটা দেখতে হবে। একবারে সবকিছু করা অনেক সময় সম্ভব হয়। আমরা যাচ্ছি, সরকারও যাচ্ছে, পাশাপাশি এটা আমরা যাব। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সামাদ। অধ্যাপক নেহাল আহমেদ, একেবারে শেষ মন্তব্য। আমি যে কথাটা বলতে চাই যে আমাদের শুরু করে দেওয়া উচিত। ত্রুটি বিচ্যুত হবে, ত্রুটি বিচ্যুতির পর্যায়ে একটা পর্যায়ে কিন্তু আমরা শুদ্ধতার দিকে এগিয়ে যাব।
যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের কলেজগুলিতে ভর্তির ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন যে আমি ভর্তি বাণিজ্য বন্ধ করব, এবং আগে কলেজগুলিতে যেভাবে ভর্তি হতো টানাটানি, যার পয়সা দিয়ে বিভিন্ন রকমের, আমি এটা অস্বীকার করার পথ নাই, এবং যে ধরনের যে প্রক্রিয়ার মধ্যে কলেজগুলিতে একটা বিশাল অসঙ্গতির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল, মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছিলেন যে আমি ভর্তি বাণিজ্য বন্ধ করব এবং আস্তে আস্তে আমরা অনলাইন পদ্ধতিতে গেলাম, এখন যে একটা সিস্টেম, এবং আমার ঢাকা কলেজের কথা যদি বলি, ভর্তির পুরো সিজনে আমার ঢাকা কলেজ মানে খাকা করছে, কোনো ছাত্র আসে না, কেউ আসে না। একটা ছেলে সেই পঞ্চগড় থেকে বা কক্সবাজার থেকে সে চান্স পেয়েছে এবং চয়েসে, এবং ওইখান থেকে বসে বসে ভর্তি হয়ে যাচ্ছে। এই যে বাণিজ্য বন্ধ হয়ে গেল, আসলোই না, পাবে কোথায়, একটা ছেলেকে ধরবে কোথায়? কাজে প্রথমে আস্তে আস্তে সমস্যা হবে, ত্রুটি বিচ্যুত হবে, কিন্তু শুরুটা করা দরকার, এবং যদি সম্ভব হয় আগামী কাল থেকে শুরু করা দরকার। সেই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। হ্যাঁ, শুরু যদি না করি আমাদের ভুল, আমরা ওই রকম বারবার প্রতিবার আমরা বলবো যে এখন এই বছর দেরি হয়ে গেছে, আচ্ছা দেখা যাক পরবর্তী সময়ে। আমাদের কথা সোজা সাপটা কথা, আগামীকাল থেকে শুরু করা দরকার, এবং এটা যদি আমরা করতে পারি, ভুল হবে 1 বছর 2 বছরের পরে দেখা যাবে আমরা একটা পর্যায়ে চলে এসেছি যেটা মেডিকেলে হয়েছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি, পাবলিক ইউনিভার্সিটি, বুয়েট সবগুলি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা পর্যায়ে এই সমন্বিত ভর্তি প্রক্রিয়া শুরু হবে। অসংখ্য ধন্যবাদ। জি, আমাদেরকে শুরু করতে হবে এবং আগামীকাল থেকেই আসলে পারলে এই উদ্যোগটি নিতে হবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক নেহাল আহমেদ, ডক্টর মোহাম্মদ কায়কোবাদ এবং ডক্টর মোহাম্মদ সামাদ, আপনাদের তিনজনকেই আমাদের এই আয়োজনে সংযুক্ত হয়ে অনেক মূল্যবান মতামত দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এটি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ।